আমার মুসলিম সম্প্রদায়ের মধ্যে কোরআন বলুন, হাদিস বলুন, সর্বোচ্চ এই দুটো গ্রন্থই বলুন, এই দুটো গ্রন্থে কোথাও কোথাও কোনো গরু খাওয়ার কথা কোথাও বলা আছে? খাদ্যাভ্যাসের যে পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন যদি কোনো একটা বৃহত্তর সমাজ যদি কমপ্লেন করে, তা পরিবর্তন করতে বাধ্যই হবে। যেখানে 80% মানুষ বিরোধিতা করছে যে না ভাই আপনি ওই খাদ্যটা খেলে আমার আপত্তি রয়েছে, আপনি তারপরেও কেন জেদ করে সেটা খেতে যাবেন বলুন তো? সম্প্রীতি নষ্ট হবে কিনা? কোন মুসলিম সমাজে কোনো কাছা যাওয়ার চেষ্টা করো না কেন, ওই দেশ থেকে এই দেশে এসে অনুপ্রবেশকারী, আপনার কোনো উপায় নেই। নারায়ণ হতে পারেন, আপনার পরবর্তীতে সার্চিং করলে আপনি আবার নুডলে পরিণত হবেন। ব্যাক টু নেচারে আপনাকে যেতে হবে, এবং আপনাকে শুধু পশ্চিমবঙ্গের শুধু নয়, আপনাকে বাংলার বাইরেও আপনাকে থাকতে হবে, অর্থাৎ বাংলার বাইরে বাংলাদেশে আপনাকে থাকতে হবে। নমস্কার, এখন আমাদের সঙ্গে আছেন পশ্চিমবঙ্গ মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন সাহেব। আলী হোসেন সাহেব কিন্তু দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য, এবং বলা যেতে পারে সারাটা জীবনই তিনি আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে দিয়ে দিয়েছেন। এখন এসে যখন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করেছে, তখন কিন্তু তিনি একটা খুব গুরু দায়িত্ব পেয়েছেন। গুরু দায়িত্ব কেন বলছি, যেখানে দাঁড়িয়ে সংখ্যালঘু যারা আছেন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ নয়, তাদের প্রতিনিধিত্ব করা সেটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার এই সরকারের আমলে। কারণ এই সরকারের হিন্দুত্ব নিয়ে একটা বক্তব্য সবসময় রয়েছে সারা দেশ জুড়ে। সেখানে দাঁড়িয়ে মাইনরিটি বা সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করা বা তাদের নেতৃত্ব দেওয়া, এই যে একটা কঠিন কাজ, দায়িত্ব তিনি নিয়েছেন। এখন আমরা তার সঙ্গে একটু কথা বলে নেব। সংখ্যালঘু মোর্চার আপনি রাজ্য সভাপতি। এখন আমরা সবাই কিন্তু জানি যে সংখ্যালঘু বলতেই এক টানে আমাদের মাথায় আসে যে মুসলিম সম্প্রদায়ের মানুষ। কারণ একটাই, আপনি নিজেও হয়তো মানবেন যে মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু সংখ্যালঘুদের মধ্যে সংখ্যাগুরু, অর্থাৎ সংখ্যায় তারা বেশি। সুতরাং তাদেরকে একটা আলাদা গুরুত্ব দিতেই হয়। এবং বিগত সরকারের তৃণমূল কংগ্রেস যে সরকার চালিয়েছে, তাতে আমরা দেখেছি সেখানে মুখ্যমন্ত্রী তো তাদেরকে ভীষণভাবে গুরুত্ব দিতেন, যাতে তাদের পাল্ক ভোটটা একেবারেই কিন্তু সরকারের পক্ষে এসে পড়ে। সেখানে এসে যে বিজেপির যে একটা হিন্দুত্বের জিগির রয়েছে, বা তাদের দলীয়ভাবে ঘোষণাই রয়েছে, অঘোষিত কিছু নয়, লোকছাপা কিছু নয়, ঘোষণাই রয়েছে যে হিন্দুত্ববাদী দল বা এরকম একটা দল, যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কোনোদিনও ধর্মীয় কথা বলে এমন কোনো দল আগে কখনো নেতৃত্ব স্থানে বা সরকার গঠন করেনি। আমরা কংগ্রেসের সরকার দেখেছি, আমরা বামেদের সরকার দেখেছি, তারপরে তৃণমূল কংগ্রেসের সরকার দেখলাম। তারাও কিন্তু একটু বলা যেতে পারে সেই কংগ্রেস ঘরানা থেকেই উঠে আসা, ভেঙে তৈরি হয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে আপনার এই কাজটা কতটা কঠিন মনে হয়? দেখুন, আমরা ইলেকশন করেছি, ইলেকশনের মধ্যে সমস্ত সম্প্রদায়ের মানুষ, আমরা এবার বিজেপি সরকার গঠনে তাদের সমর্থন আমরা পেয়েছি, কিন্তু এটা অস্বীকার করার কিছু নেই। বেলডাঙ্গার এমএলএ কথা দেখুন না কেন, বেলডাঙ্গায় আমাদের বিজেপি পার্টির এমএলএ জিতেছে। উনি সর্বত্র আমরা যেমন 46% ভোট পেয়েছি, বেলডাঙ্গার এমএলএও কিন্তু কম ভোট পাননি, তিনিও অনেক ভোট পেয়েছেন। সেখানে সংখ্যালঘু অর্থাৎ বেলডাঙ্গার ক্ষেত্রে হিন্দু সম্প্রদায়ের মানুষ মাত্র 32%, কিন্তু ভোট পেয়েছি কিন্তু আমরা 40% নাগাদ বেলডাঙ্গাতে। তাহলে বাকি ভোট গুলো কারা? বাকি ভোট তো আমার সংখ্যালঘু মুসলিম ভাইরা সেখানে ভোট দিয়েছে। এরকম সব জায়গাতে, আমাদের নাটাবাড়ি বিধানসভা, কোচবিহারের নাটাবাড়ি অ্যাসেম্বলি, সেখানেও আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা বিশেষ মিটিং করে, সম্মেলন করে ইলেকশনের পূর্বে তারা সেখানে কাজ করেছে, ভোট দিয়েছে। বিজেপি সাম্প্রদায়িক বলে 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 সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এবারে সমস্ত বিজেপিকে সর্বত্রই এক ঘরে করে রাখা হয়েছিল। বিজেপি সাম্প্রদায়িক কোথায়? বিজেপি সাম্প্রদায়িক ভারতবর্ষে সরকার চলছে, ভারতবর্ষে আরো 22-23টি রাজ্য সরকার আছে, সেই রাজ্যগুলোতে কোথাও তো কোনো সাম্প্রদায়িকতার ছবি সেখানে ফুটে ওঠেনি। যে এবারে এই সংখ্যালঘু ভাই বোনেরা এখন ভোটের পর বুঝতে পেরেছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সর্বত্রই সংখ্যালঘু ভাই বোনেরা প্রত্যেকটা জেলাতে বিজেপির কার্যক্রমে তারা অংশগ্রহণ করছে। দেখুন, ভারতীয় জনতা পার্টির স্পষ্ট নীতি, 1980 সালে 4টা নীতির উপর দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি আমরা প্রচারে আসি। প্রথম নীতিটাই ছিল অযোধ্যায় রাম মন্দির গঠন করতে হবে। এক্ষেত্রে কোনো আপোষ নেই। আজকে বিজেপি সরকারের আমলে আমরা সেটা দেখতে পেলাম।
দ্বিতীয় ছিল অভিন্ন দেওয়ানি বিধি, এক আইন। আমরা সারা ভারতবর্ষে না হলেও বেশ কিছু রাজ্যে কার্যকরী হয়েছে। আগামী দিনে পার্লামেন্টে বিল এনে এটাও কার্যকরী হবে, অর্থাৎ এক আইন চাই। এটাও 4 নম্বরের একটা। 5 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে 370 ধারা বাতিল। 370 ধারা বাতিল করতেই হবে। সেটা 2019 সালে আমরা সেটা করতে পেরেছি। শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের ভারতবর্ষে সেদিন উনি ভেবেছিলেন এক রাজ্যে একই সংবিধান, একই নীতি, একটা বিধান, এক প্রধান, এক নিশান থাকতে হবে। সেখানে জওহরলাল নেহরু 370 ধারা করে কাশ্মীরকে আলাদা স্ট্যাটাস দিয়েছিলেন। এটা সম্ভব নয়, যার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বলি হতে হয়েছিল কাশ্মীরেই। কিন্তু নরেন্দ্র মোদী সাহেব আসার পর প্রধানমন্ত্রীজি 370 ধারা বাতিল করেছেন। এটাও আমাদের আন্দোলন ছিল। এবং সবশেষে যে আন্দোলনটা ছিল সেটা হচ্ছে অনুপ্রবেশ। অনুপ্রবেশটা আমাদের 1980 সালের ইস্যু। অনুপ্রবেশ একটা ভারতবর্ষের জ্বলন্ত সমস্যা। আপনি যে এখন সরকারের বিজেপি আসার পর এই রাজ্যে তো নিশ্চয়ই আপনি বিভিন্ন জায়গায় মুসলিম ভাই বোনদের সঙ্গে গিয়ে আলোচনায় বসছেন, মিটিং করছেন। মূলত কি কি প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, দুটো তিনটে যদি বলেন। যদি বিগত সরকারের পূর্বে অর্থাৎ নতুন সরকার গঠনের আগের প্রশ্ন এক ধরনের, নতুন সরকার গঠনের পর এখন আরেক ধরনের। আমি এখনকারটা বলছি। সার্বিকভাবে মুসলিম সমাজ, যারা জাতীয়তাবাদী চিন্তাধারায় বিশ্বাসী, একটু উচ্চশিক্ষিত মুসলিম সমাজ, তারা কিন্তু এখন বুঝতে পেরেছে যে বিজেপি যেভাবে আমরা ভেবেছিলাম, বিজেপি তো সেভাবে কিছু করছে না। আমরা ভেবেছিলাম সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে, আমাদের নামাজ রোজা করতে দেবে না, দাড়ি টুপি রাখতে দেবে না, আমরা ভেবেছিলাম আমাদের বাংলাদেশে তাড়িয়ে দেবে। কই, সেরকম তো কিছু নেই। সম্প্রতি আপনাদের ঈদ গেল, তাই তো, বকর ঈদ যেটা, সেখানে একটা ঘোষণা করা হলো যে যেখানে সেখানে জবাই করা যাবে না, যেখানে রয়েছে কসাইখানা রয়েছে সেখানেই করতে হবে। তা আপনি নিজে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, আপনি নিজে কোচবিহার থেকে উঠে এসেছেন, আপনি এখনো পর্যন্ত বিভিন্ন জেলায় জেলায় গ্রামে গঞ্জে ভেতরে ভেতরে ঘুরে বেড়ান। আপনি বলুন তো যে গ্রামে গঞ্জে কত ভেতরে ভেতরে কত নির্দিষ্ট কসাইখানা আছে যে সেখানে গিয়ে গরু কাটা হবে বা জবাই করা হবে? তাহলে এই সিদ্ধান্তটা যে নেওয়া হলো, এটা কি আপনি যদি পার্টি বা আরএসএস এর মনস্ক থেকে একটু সরে গিয়ে নিরপেক্ষভাবে ভাবেন, আগে কসাইখানা তৈরি করে দিয়ে তারপরে কি ঘোষণাটা করলে বেশি ভালো হতো না? কসাইখানা গঠন করা, তারপরে তার উত্তর, তারপরে তার অনুমতি দেয়া, আপনি যেরকমটা বললেন সেরকম কখনো হতে পারে না। তার আগে যেতে হবে, প্রথম শিরোনামে যেতে হবে যে গরু বা গবাদি সম্পদ, এটা আপনারা জানেন সনাতনী হিন্দু সমাজ তারা কিন্তু গো মাতা বলে। গো মাতা, মায়ের সমান। তারা গরুকে মায়ের মর্যাদা দেওয়া হয়েছে, গো মাতা বলা হয়েছে। কামধেনু গাই আছে, আপনারা জানেন। তো গো মাতার সম্মানটা কেন দেওয়া হলো? একটা মা মারা যায়, প্রসূতি মা যদি মারা যায়, ওই শিশুটি বাঁচবে কোথা থেকে? শিশুটি বাঁচার একমাত্র উপায় হচ্ছে গরুর দুধ খেয়ে, কারণ গরুর দুধটাই হচ্ছে সুষম খাবার। সেটা খেয়ে শিশুটি বেঁচে যায়, সে হিন্দু মুসলমান যে শিশুই হোক না কেন। তাহলে কিন্তু মায়ের মতন সম্মান গরু মাতাকে করা উচিত। এবার মুসলিমদের সম্প্রদায়ে আসুন। আমার মুসলিম সম্প্রদায়ের মধ্যে কোরআন বলুন, হাদিস বলুন, সর্বোচ্চ এই দুটো গ্রন্থই বলুন, এই দুটো গ্রন্থে কোথাও কোথাও কোনো জায়গায় আপনার সাংবাদিকতা জীবনে কোনো মুসলিম মাওলানাকে জিজ্ঞেস করবেন এরকম গরু খাওয়ার কথা কোথাও বলা আছে? কোথাও মুসলিমদের মধ্যে এই শব্দটাই নেই। তাহলে গরু কুরবানি দিতে হবে, গরুকেই কাটতে হবে, এমন তো বিধান কোনো আমাদের বিধানে নেই। তাহলে মুসলিম সমাজ কেন এটা খাচ্ছে? কেন খাচ্ছে? এটা খাওয়ার প্রধান কারণ হচ্ছে যারা তোষণকারী দল, কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল, দীর্ঘ এই যে 78 বছর ধরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদেরকে লাই দিয়ে এসেছিল যে আপনারা খান, আমরা আছি। কিন্তু একটু আইনের দিকে তাকান না। 1950 সালে অ্যানিম্যাল স্লোটার অ্যাক্ট করা হয়েছিল। অ্যানিম্যাল স্লোটার অ্যাক্টে পরিষ্কার করে তো বলা হয়েছে গোধন কাটা যাবে না। এইভাবে হবে না, গোধন রক্ষা করতে হবে। 1951 সালে 1000 গো সম্পদ পিছু মানুষ পিছু গো সম্পদের পরিমাণ ছিল 421টা। আর 1951 সালের পর আজকে 2026-এ 1000 মানুষ পিছু গো সম্পদের পরিমাণ মাত্র 21টা, 400টাই নেই। তাহলে গো সম্পদ কিভাবে কমে যাচ্ছে? এর রক্ষণাবেক্ষণ দরকার, এর সংরক্ষণ দরকার। যেখানে সংবিধানে বলা আছে অ্যানিম্যাল স্লটার অ্যাক্ট হওয়ার কথা বলা আছে, সেটা কিন্তু গভর্নমেন্ট
বিভিন্ন জায়গায় বলা সত্ত্বেও এই রাজ্য সরকার মানছে না। এই রাজ্য সরকারের এক সময় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনিও এক সময় হাইকোর্ট করেছিলেন। হাইকোর্টে কিন্তু পরিষ্কার করে বলেছে, সুপ্রিম কোর্ট যে আইন বলেছে বা সংবিধানে যে বলবৎ রয়েছে 44 নম্বর আর্টিকেলে যেটা বলা হয়েছে সেটাই কার্যকরী করতে হবে, অর্থাৎ গো সম্পদ রক্ষা করতে হবে, অ্যানিমেল স্লোটার অ্যাক্টের আইন মেনে করতে হবে। অর্থাৎ 14 বছর উত্তীর্ণ কোনো গবাদি পশু যদি হয়ে যায়, তাহলে সে যদি তার সার্টিফিকেট যদি কোনো ভেটেরিনারি ডাক্তার দেয়, আনফিট সার্টিফিকেট, তাহলে সেটা আপনি ব্যবহার করতে পারেন। তাহলে এটা একটা সমাজের একটা মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই জায়গায় ধর্মীয় বিষয় আপনি এনে দিলেন, এটা কি করে হয়? গো সম্পদ কাটা এটা ধর্মীয় কোনো বিধান নয়। সেই জন্য আমরা যেটা বলতে চাই যে ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, বিধান, আইন, সংবিধান সবকিছু আমাদের মানতে হবে। এটাই আমাদের মানা উচিত বলে আমরা মনে করি। এতদিন মুসলমান সম্প্রদায়কে এইভাবে ভুল পথে পরিচালিত করছে বলেই বিজেপিকেও ভুল পথে পরিচালিত করতে হবে মুসলমান সমাজকে, এমন কোনো কথা নয়। ঈদ গেল, ঈদে তো কোথাও গরু কাটা হয়নি, কোথাও গরু কাটা হয়নি। এখানে আইন আনার কোনো ব্যাপারই নাই। এখানে যেটা আছে সেটাই হবে, এবং নতুন করে যে কসাইখানা খুলে তারপরে অনুমতি দেওয়ার কোনো ব্যাপারই নেই। কারণ এই কাজটা এবার মুসলিম সমাজ এগিয়ে গেছে, বুঝতে পেরেছে যে না, গো সম্পদ আমাদের আর গরু কাটার বা মানে কুরবানিতে আমরা সেটা ব্যবহার করব না। এবার ছাগল কেটেছে, বকরি কেটেছে, আপনার পাঠা কেটেছে, তারা আগামী দিনে বছরের প্রথম থেকে তারা যদি কুরবানি দেয়, তাহলে নিশ্চয়ই পাঠা, বকরি এগুলো আস্তে আস্তে লালন পালন করবে, এখন থেকে সেটা বড় করবে, আগামী বছর সেটা হবে। এই সমস্যাটা আর আগামী দিন থেকে হবে না। এই যে মুসলিম সম্প্রদায় দীর্ঘদিন ধরে তো বিজ্ঞানসম্মত বিষয়টা যদি আপনি নিশ্চয়ই মানবেন, খাদ্য খাদক একটা সম্পর্ক বা একটা খাদ্যাভ্যাসে ওরা অভ্যস্ত হয়ে গেছে। ধরুন গো সম্পদ যে আপনি বলছেন, আপনি যেটা বলেছেন একদমই ঠিক। ওদের বাচ্চারাও তো গরুর দুধ খাচ্ছে এবং খেয়ে বেঁচে থাকছে, বড় হচ্ছে, সেই সুষম যে একটা পানীয় সেটাকে গ্রহণ করছে। সুতরাং ওরাও মনে মানুক না মানুক নিশ্চয়ই মানবে, গোমাতাকে গোমাতা হিসেবেই দেখছে। হয়তো মুখে বলেন না, সেটা অন্য কথা, সেটা অনেক রকম বাধা বিপত্তি, সামাজিক অসুবিধা থাকতে পারে। তো এই যে খাদ্যাভ্যাসটা, এই খাদ্যাভ্যাসটা কি তাহলে বদলে দেওয়ার কিছু কথা ভাবছে বিজেপি? খাদ্যাভ্যাসের যে খাদ্যাভ্যাসের পরিবর্তন যদি কোনো একটা বৃহত্তর সমাজ যদি কমপ্লেন করে, তা পরিবর্তন করতে বাধ্যই হবে। যেখানে 80% মানুষ বিরোধিতা করছে যে না ভাই, আপনি ওই খাদ্যটা খেলে আমার আপত্তি রয়েছে, আপনি তারপরেও কেন জেদ করে সেটা খেতে যাবেন বলুন তো? সম্প্রীতি নষ্ট হবে কিনা, সংঘাত অনিবার্য। তা সেটার থেকে রক্ষা পাওয়ার জন্য সংখ্যালঘু ভাই বোনেরা বুঝতে পেরেছে যে না, এটা যেহেতু ধর্মীয় বিধান নয়, গো সম্পদকে আমাদের কুরবানি করতেই হবে, এটা যেহেতু বিধান না, স্বাভাবিক কারণে তারা এবার বাদ দিয়েছে, খাবে না আগামী দিনে। এর মধ্যে কোনো রাগ নেই, কোনো বিষয় নেই, এর মধ্যে বোঝার অবোঝার ব্যাপারটা আছে। তারা বুঝতো না বলেই এই ভুলটা করতো, এখন তারা বুঝতে পেরেছে, এখন আর সেই ভুলটা হবে না। আজকে ভারতবর্ষ কি বলবো যে আধ্যাত্মিকতার দেশ। এখন বহু পুরনো আমল থেকে, হাজার হাজার বছর আগে থেকে ভারতবর্ষের কৃষ্টি, কালচার সম্পূর্ণ ছিল নমনীয়, এবং পৃথিবীর কাছে সবচেয়ে একটা আদর্শ দেশ হিসাবে ভারতবর্ষ উঠে এসেছিল বহুকাল আগে থেকেই। কিন্তু কৃষ্টি কালচার গুলো আমাদের তো যদি আমরা ধরে না রাখতে পারি, তাহলে আগামী দিনে ভারতবর্ষ তো কৃষ্টির সংকট হবে, কালচারালের সংকট হবে, বিদেশি পাশ্চাত্য সংস্কৃতি আমাদের এখানে ঢুকে আমাদের সমস্ত কিছু বিপন্ন করে দেবে। এটা কিন্তু আমাদের রক্ষা করতে হবে। মুসলিম সম্প্রদায়ের দিকেই আসছি, কারণ যেহেতু সংখ্যালঘুদের মধ্যে তাদের সংখ্যাটাই সবচেয়ে বেশি, এবং তাদের মধ্যে কিন্তু আমরা শহরাঞ্চলে দেখতে পাই তাদের মেয়েরা অনেক এগিয়ে আসছে, ধীরে ধীরে পড়াশোনা করছে, চাকরি বাকরিও করছে, অনেকখানি এগিয়ে গেছে, ডাক্তার হচ্ছেন, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছেন, এবং বেশ সুনামের সঙ্গে কাজ করছেন। কিন্তু এখনো দেখুন গ্রাম বাংলায় সেইভাবে কিন্তু বিশেষত দরিদ্র মুসলিমদের ঘরে মেয়েরা সেইভাবে জায়গা পাচ্ছে না বা সুযোগ পাচ্ছে না। শুধুমাত্র আর্থিক কারণটা সেখানে কারণ নয়। আর্থিক কারণ নয় কেন বলছি, আমাদের সরকারি স্কুলগুলোতে তো বিনা পয়সাতেই পড়াশোনা করানো হয়, তো সেখানেও কিন্তু তারা খুব বেশি এখনো পর্যন্ত যায় না। বা এটাকে আপনি কিভাবে দেখছেন, এর জন্য আপনি কোনো বার্তা দেবেন? হিন্দু সমাজ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। একই সময় দেশ স্বাধীন হওয়ার পর
মুসলিমদের এখন দৈন্যবস্থা কেন হলো এত? মুসলিমদেরও তো এগিয়ে যাওয়ার কথা, কোথায় সে এগিয়ে গেছে? নেই তো। তাহলে মুসলমানরা কেন পিছিয়ে গেল? গোলামি থেকে পিছিয়ে গেল, তাদের ধর্মান্ধতা থেকে পিছিয়ে গেছে। তাহলে সেই জায়গায় উঠে আসতে হবে। আমরা সেই কারণে বলেছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেটা খারিজিয়া মাদ্রাসা, সেটাকে ব্যান্ড করে দিয়ে, বন্ধ করে দিয়ে সেখানে আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করা উচিত। কচিকাঁচা শিশুদের মগজ ধোলাই না করে কমসে কম তারা দেশের জন্য, সমাজের জন্য কিছু শিখুক। সেটাই তো আমরা বলবো, চরিত্র গঠন হবে। সেই কথাটাই আমরা বলার চেষ্টা করছি। সেই জন্য মুসলিম ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা এতদিন অন্যের হাতে তামাক খেয়েছি আমরা, আর যেন আমরা না খাই, আমরা যেন এগিয়ে আসি এবং এগিয়ে এসে আমরা রাষ্ট্র নির্মাণের জন্য আমরা সহায়তা করি। আমরা বাংলাকে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জাতীয় সহযোগিতা, সহমর্মিতা আমাদের থাকা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন এবং দেশও সিদ্ধান্ত নিয়েছে, 2047 সাল হচ্ছে আমাদের শক্তিশালী ভারতবর্ষ এবং আত্মনির্ভর ভারতবর্ষ আমরা করব। মোদীজি বলেছেন সবার বিকাশ যদি আমরা এই সময়ের মধ্যে না করতে পারি, তাহলে বিদেশ আমাদের প্রশ্ন করবে 100 বছরের স্বাধীনতার ইতিহাসে আপনাদের দেশে এখনো 30 কোটি মানুষ নিরক্ষর, এখনো আপনাদের দেশে 30 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে, আপনি বলছেন আত্মনির্ভর ভারত? প্রশ্ন করবে কি না? সেই সমস্ত মুসলিম ভাইদেরও আমরা বললো যে আমরা ভারতবর্ষের একটা অংশ, আমাদেরও আত্মনির্ভর ভারতের পথে এগিয়ে যেতে হবে, ভারতবর্ষকে বৈভবশালী করতে হবে, বিশ্বকে আমরা 1 নম্বর স্থানে এনে দেব। দেশপ্রেমিক মানসিকতা নিয়ে আমাদের চলতে হবে। সমাজ যদি তুলনামূলকভাবে বিচার করেন, এখন সামান্য একটু শিক্ষার দিক থেকে এগিয়ে গিয়েছে, শহর অঞ্চলে বলুন, গ্রামাঞ্চলে বলুন। পরিবার, ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে মুসলিম সমাজ কিন্তু অনেকটা এগিয়ে আছে, অনেকটা এগিয়ে আছে। এখন তারা উপলব্ধি করছে সংকটটা কোথায়, তারা কিন্তু বুঝতে পেরেছে, সারা দেশ জুড়ে বুঝতে পেরেছে। শিক্ষার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধরুন 614টা এডেড মাদ্রাসা আছে, যেটা সরকার পুরো এডেড, মানে ডাইরেক্ট পার্টিসিপেশন করছে। 601খানা মাদ্রাসা রয়েছে আনএডেড, গভর্নমেন্ট আংশিক সহায়তা করে, সেখানে খাদ্য যায় না, সেখানে ইউনিফর্ম যায় না, বা সেখানে শিক্ষকদের বেতন কম, পরিকাঠামো সেখানে নেই, অল্প, তবুও আনএডেড চলবে। এর বাইরে যে মাদ্রাসাগুলো রয়েছে, খারিজিয়া মাদ্রাসা, আমি বারবার বলার চেষ্টা করছি, যেখানে সরকারের কোনো রেজিস্ট্রেশন নেই, সরকার জানেই না, এরকম প্রায় 7000 মাদ্রাসা রয়েছে সারা পশ্চিমবঙ্গে। এটা খারিজিয়া মাদ্রাসা, যেটা মসজিদ সংলগ্ন এলাকায় হয়েছে। এখানে কারা যায় পড়তে? এখানে পড়তে যায় কচি কাঁচা শিশু, 4 বছর থেকে শুরু করে আপনার 10 বছর পর্যন্ত এই শিশুরা যায়, যাদের সেই বয়সটা হচ্ছে কেজি স্কুলে যাওয়া, সেই সময় তাদের বয়সটা হবে প্রাইমারি স্কুলে যাওয়া। পুরো এই বয়সটা কিন্তু তারা খারিজিয়া মাদ্রাসায় কেটে যাচ্ছে, মুক্তখানায় তারা কাটাচ্ছে। তাহলে কি হবে? 10 বছর পরে তার বাবা মায়ের অলরেডি চিন্তা আসে, মেয়েটা বড় হচ্ছে, মেয়েটাকে একটা জায়গায় দিতে হবে, মেয়েটার দেখতে হবে, মেয়েটার কিন্তু আর শিক্ষা হলো না। তাহলে ওই মেয়েটা অশিক্ষিত অবস্থায় 14 বছর 15 বছরে তার এবার বিয়ে হয়ে গেল, আর কাউকে সেটা জানানো হলো না, রেজিস্টার করা হলো না, ম্যারেজ রেজিস্ট্রেশনের মধ্যে নেই। এবার 16 বছরের মধ্যে তার বাচ্চা পরিবারে চলে আসলো, আর এসে এমনি শিশু, মানে অপরিণত মা, তার শিশু অপরিণত, এইভাবে ধুকতে সমাজ ব্যবস্থার অবস্থা এসে দাঁড়িয়েছে। যার ফলে হাসপাতালগুলোতে গিয়ে দেখুন না কেন, হাসপাতালগুলোতে দেখবেন 80% এর উপরে মুসলিম মা বোনেরা সেখানে। কেন? এই কারণ। তা সেটা এখন মানুষ কিছু হলো বুঝতে পেরেছে, শহর অঞ্চলের যারা বুদ্ধিজীবী মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা বুঝতে পেরেছে যে না, আবার ফ্যামিলি রেজিস্ট্রেশন করতে হবে, আবার 18 বছরের মেয়েটার বিয়ে দিতে হবে, আমার মেয়েটাকে ন্যূনতম গ্রাজুয়েশন করতে হবে। এটা যারা সক্ষম আছে তারা সেটা করতে পেরেছে। শহরের এখনো বস্তি এলাকায় যান, সেখানে এখনো ওই একই অবস্থাটাই আছে, কিন্তু গ্রামীণ এলাকাতেও এই অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য মেরুদণ্ড যেটা সমাজ ভাঙার মেরুদণ্ড, সেটা হচ্ছে খারিজিয়া মাদ্রাসা। এইটাকেই যদি আমরা আইনত করে সেখানে যদি আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করে গভর্নমেন্টের নিয়ন্ত্রণে আনতে পারি, অথবা সেই শিক্ষা ব্যবস্থাটাকে উঠিয়ে দিয়ে যদি আমরা স্কুল, বা পাশেই রয়েছে স্কুল, পাশেই এসএসসি কেন্দ্র রয়েছে, শিক্ষা কেন্দ্র রয়েছে, পাশেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, সেখানেও পড়াশোনা করানো হয়, সেই জায়গাগুলোতে যদি আমরা ট্রান্সফার করতে পারি, এটা অ্যাওয়ারনেসের মাধ্যমে সেটা সম্ভব হবে। তাহলে আমরা কিন্তু আগামী প্রজন্মে আমরা এগিয়ে যেতে পারবো। এটা আজকে বললে কালকে হবে এরকম তো বিষয় না।
একটা টার্ম হওয়া উচিত, 15 বছর 20 বছর। এই টার্মের মধ্যে আমাদের নিশ্চিত রূপে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। পরিষ্কার বলছেন যে খারিজিয়া মাদ্রাসাটা পুরোপুরি তুলে দেওয়া হবে। আমি একমত, খারিজিয়া মাদ্রাসা কোনো মুসলিম সমাজের কোনো কাজেই লাগে যে খারিজিয়া মাদ্রাসা সম্পর্কে এটার তো যেহেতু স্বীকৃতি নেই, এটা হলো সমাজের ব্যাপার আছে, সমাজ সিদ্ধান্ত দিবে আমরা ছেলে মেয়েদের মাথা খাবো না তারা এগিয়ে নিয়ে যাব। আমরা তাদের অ্যাওয়ারনেস করব, বাধা দেওয়ার কেউ না, আমরা অ্যাওয়ারনেস করব যে ভাই আপনার শিশুটিকে আপনি মক্তবখানায় বা খারিজিয়া মাদ্রাসায় দয়া করে পাঠাবেন না, কারণ ওখানে শুধু ধর্মীয় শিক্ষা হয়। 3 বছরের একটা শিশু তার ধর্মীয় শিক্ষা শিখে কি হবে? সে কি পাপ করেছে নাকি? সে তো নিষ্পাপ শিশু, সে তো পাপ করেনি। সুতরাং তাকে ধর্ম শিক্ষা শিখাতে হবে এমন কোনো বিষয় নাই, তার শিখানোর সময় আছে, সামনেই আছে। একটা টাইম আসবে, অ্যাডোলেসেন্ট পিরিয়ড যখন আসবে তখন সে ধর্ম শিক্ষাটা শিখবে, তখন একটা টাইম তাকে দেওয়াই হবে, সে শিখবে। অন্যেরা যেমন শিখছে, ভারতবর্ষ সনাতনীদের দেশ, ভারতবর্ষ সংস্কৃতের দেশ, কোন স্কুলে সংস্কৃত আছে বলুন তো? 1 থেকে 10 পর্যন্ত সংস্কৃত পড়ানো হচ্ছে সর্বত্র। তাহলে সংস্কৃত থাকা সত্ত্বেও হিন্দু মেয়েরা, ছেলে মেয়েরা কিন্তু সংস্কৃতটা পড়তে চায় না, বিশেষ সাবজেক্ট হিসেবে তারা পড়ে, তারা আধুনিক শিক্ষায় শিখছে। তাহলে মুসলিমরা ধর্মীয় শিক্ষা শিখবে আর তাহলে আধুনিক শিক্ষা শিখবে না, তাহলে এদের পিছাবে না তো কি এগোবে? এরা যে ডিগ্রি নিয়ে আসলো সমাজে, এটা কাজ করবে, এটাই কাজ, সেটা হলো মসজিদে। তাহলে যে শিক্ষা আমি শিখলে সরকারি কোনো সুযোগ সুবিধা পাবো না, সেই শিক্ষা আমি শিখতে যাবো। আমি আবার আপনাদের কাছে বলতে যাচ্ছি, ভুল বুঝবেন না, যে শিক্ষা শিখে সমাজে কোনো লাভ হবে না, কর্মসংস্থান হবে না, বিকাশ হবে না, বিজ্ঞান হবে না, সেই শিক্ষা ব্যবস্থা আজকের দিনে অচল। যেমন করে টোল শিক্ষা ব্যবস্থা অচল হয়ে গিয়েছে হিন্দুদের, একইভাবে আমাদেরও ওই রকম টোলের প্যারালাল খারিজিয়া শিক্ষা, এটাও অচল করে দিতে হবে। শেষ প্রশ্ন করছি, বারে বারেই বলছিলেন আপনি যে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, মুসলিমদেরকে তাদেরকেও ভাবতে হবে, কারণ ভারতের সনাতন সংস্কৃতি কি বলে তার বাইরে তারা নয়, তারা এদেশেরই মানুষ, তারা বাইরের কেউ নয়। কোনো কালে মোগল হয়ে এসেছিলেন, কিন্তু আজ কিন্তু ভারতেরই অংশ, অঙ্গ তারা। আমরা তাদেরকে গ্রহণ করে নিয়েছি রবীন্দ্রনাথের কথায়, মিলিবে আর মিলাবে। কিন্তু একটা কথা বলে শুধু শেষ করি, আমাদের দেশ থেকে কিন্তু, আমাদের দেশ যদি পরিসংখ্যান দেখি, 2য় স্থানে রয়েছে যারা গোমাংস বিদেশে বিক্রি করে। এটাকে কিভাবে দেখবেন? দেখুন, এটা তো বিজেপির আমলে হয়নি। আলকাপির কসাইখানা অন্ধ্রপ্রদেশে যেটা আছে, উত্তরপ্রদেশে এরকম আরো অনেকটা কসাইখানা আছে। আমাদের কলকাতাতেও এখানেও একটা কসাইখানা করবার জন্য সেই সময় চেয়ারম্যান ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, সেও একবার চেষ্টা করছিল আলকাপিরের একটা ব্রাঞ্চ এনে করার জন্য। বহু বিদেশে এই জাতীয় কসাইখানার মাধ্যমে হাজার হাজার পশু নিধন হচ্ছে আর কি। তো গভর্নমেন্টের সেখানে রয়্যালটি আছে বা বিভিন্ন ধরনের ইস্যু আছে, সেটা কিন্তু কংগ্রেসের আমল থেকেই শুরু করা হয়েছিল। বিজেপি আসার পর আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, কোন জায়গায় যদি কসাইখানার লাইসেন্স দেয়, আপনি একটা লাইসেন্স দেখান, পাবেন না। বিজেপি সরকার দিল্লিতে, রাজ্যে, বিভিন্ন রাজ্যে একজনকেও কসাইখানার লাইসেন্স দেয়নি, দেবে না। আমাদের কনসেপ্টটা তো কসাইখানার এগেনস্টে না, গো নিধনের বন্ধের এগেনস্টে, গো নিধন যেন না হয় তার জন্য। অন্য পশু হতে পারে, অন্য পশু হতে পারে যেগুলোতে আমাদের চুক্তি আছে, কিন্তু বিজেপি সরকার এনে কসাইখানা খুলেছে এটা নয়। যা পাপ করেছে এটা কংগ্রেস করেছে। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এগুলো বন্ধ হয়ে যাবে। অন্য বিকল্প চিন্তা ভাবনা শুরু হচ্ছে গভর্নমেন্টের। আমাদের যে এক্সপোর্ট যেগুলো করতে হয়, সেগুলো অন্য পশুর মাংস দিয়ে আমরা এক্সপোর্ট করবো। আপনি বলছিলেন অনুপ্রবেশটা কিন্তু আপনাদের দলের প্রথম থেকেই একটা নীতি, 1980 সাল থেকে। আমাদের রাজ্যে যেভাবে অনুপ্রবেশ হয় এবং হয়েছে, আপনি একটা কথা খুব ঠিক বলেছেন, বাংলাদেশের মতো জায়গায় কিন্তু সংখ্যালঘু হিন্দুরা, এবং তারা ভীষণভাবে অত্যাচারিত হয়। তারা কিন্তু প্রতিদিন, বহু বছর ধরে প্রতিদিন এ পাশে চলে আসছেন, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে চলে আসছেন শুধুমাত্র আশ্রয় পাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে আপনি যেটা বললেন, আমাদের যে সমস্ত সীমান্ত যে সমস্ত জেলাগুলি আছে, সেখানে কিন্তু প্রচুর সংখ্যা, বিশেষত আমি বলবো মালদা, মুর্শিদাবাদ, প্রচুর মুসলিমরা এসে ঢুকছেন, এবং আপনি বলছেন তাদেরকে চিহ্নিত করে ওপারে পাঠানো হবে। আপনাকে একটা তথ্য দিই, আপনি নিজেও হয়তো জানেন এই বিষয়টা, প্রচুর মুসলিমরা ওপার থেকে এপারে এসে
একদম নাম চেঞ্জ করে নিচ্ছে এবং তারা হিন্দু ব্রাহ্মণ নাম নিয়ে নিয়ে পুরোপুরি মানে এফিডেভিট করে সেটাকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। এইরকম যারা, তাদেরকে চিহ্নিতটা করবেন কি করে? তো সেই মানে ডালের মধ্যে কাঁকড় না, কাঁকড়ের মধ্যে কয়েকটা ডাল পড়ে আছে, এরকম অবস্থা হয়ে গেছে। এইটাকে নিয়ে কি ভাবছেন বলুন তো? কারণ আপনাকে আমি বারে বারে এই কথাগুলো জিজ্ঞেস করছি, আপনি প্রশাসন নেই তা সত্ত্বেও, কারণ আপনি গ্রাসরুট লেভেলের কাজটা করছেন, আপনি যাচ্ছেন সাধারণ মানুষের কাছে, একেবারে গ্রামে গঞ্জে নিচু স্তরে গিয়ে তাদের সঙ্গে মিশছেন। কি করে বেঁচেটা কি করে বার করা হবে? ধরুন যার নাম ছিল নুরুল, আমরা টিভিতেই খবর দেখেছি, সে এখানে নারায়ণ চক্রবর্তীর নাম নিয়ে নিয়েছে। এবার চক্রবর্তী বললে তো সে এমনি ব্রাহ্মণ হয়ে যাচ্ছে। কজন জানতে পারছে বলুন যে এই ভদ্রলোক নুরুল হক ছিল কোনো সময়? আপনি যেমন বলছেন দুধের থেকে জল বের করাও সহজ, ভারতবর্ষের কেন পৃথিবীর এমন বিজ্ঞান বেরিয়েছে যে যে কোনো বিষয়ে আপনি আলাদা সেপারেট করতেই পারেন। আজকে একটা ভিত্তি বছর ধরুন না কেন, যতই চেঞ্জ করুক নাম, এটা খুব এই প্রবণতাটা হয়েছে আজ থেকে হার্ডলি 10-15 বছরের মধ্যে। এর আগে এগুলো চেঞ্জিং হতো না, এই সেন্সটাই ছিল না। যখনই দেখলো যে এনআরসি হচ্ছে আসামে, আর সঙ্গে সঙ্গে এরা নাম চেঞ্জ করা শুরু করেছে বাংলাদেশ থেকে আসা। যেই শুনেছে বিজেপি আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, স্বাভাবিক কারণে এরা বাংলাদেশ থেকে এসে নাম চেঞ্জ করা শুরু করেছে। মদতদাতা হচ্ছে রাজ্য সরকার, বিডিও এসডিও অফিস সার্টিফিকেট দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে এরা এখান থেকে গিয়ে তারা চেঞ্জ করে তারা আপনার আপনার কি বলবো যে দাস হয়ে যাচ্ছে, ব্রাহ্মণ হয়ে যাচ্ছে, আপনাদের রহমান সে হয়ে গেছে ব্রাহ্মণ, নুরুল হয়ে গেছে নারায়ণ। এগুলো সহজ হবে। আপনি যদি একটা ভিত্তিবর্ষ বের করেন না, এর মধ্যকালে আপনাদের আগে কে ছিল তখন তো ওরা দেখাতে পারবে না কাগজ, না? সুতরাং তাদেরকে সহজ হবে চিহ্নিতকরণ। এই যে পরিবর্তন যে বলছেন আপনি, মুসলিম থেকে হিন্দুতে যাচ্ছে, এটা শুধু বাংলাদেশ থেকে এসে হচ্ছে কেন? এই রাজ্যেরও অনেক মুসলিম, হাজার হাজার মুসলিমরাও, ভারতবর্ষের অনেক লক্ষ লক্ষ মুসলিমরাও, তারাও কিন্তু ইসলাম ধর্ম থেকে কিন্তু তারা অন্য ধর্মে ট্রান্সফার হচ্ছে বা অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে আসে, এরকম কিন্তু এরা দেখা যাচ্ছে। স্বাভাবিক কারণে আপনি যে অ্যাঙ্গেলে উত্তরটা আমার কাছ থেকে যাচ্ছেন, আমি যেটা বলতে চাচ্ছি, যতই সাধু সাজার চেষ্টা করো না কেন ওই দেশ থেকে এই দেশে এসে অনুপ্রবেশকারী, আপনার কোনো উপায় নেই। নারায়ণ হতে পারেন, আপনার পরবর্তীতে সার্চিং করলে আপনি আবার নুরুলে পরিণত হবেন। ব্যাক টু নেচারে আপনাকে যেতে হবে, এবং আপনাকে শুধু পশ্চিমবঙ্গের শুধু নয়, আপনাকে বাংলার বাইরেও আপনাকে থাকতে হবে, অর্থাৎ বাংলার বাইরে বাংলাদেশে আপনাকে থাকতে হবে। বিজেপি সরকার এসে আমরা এবার সম্পূর্ণরূপে বিচার বিশ্লেষণ করব, করে চিহ্নিতকরণ করে আমরা তাদেরকে ফেরত পাঠাবো আপোষের মাধ্যমে। এই যে দেখেছেন কয়েক হাজার বাংলাদেশিরা বাংলাদেশ থেকে এসে এখানে আত্মগোপন করেছিল, তারা কিন্তু আমরা ধরেছি, তাদেরকে ধরে সীমান্ত এলাকায় নিয়ে গিয়ে আমরা পুশব্যাক করে দিয়েছি, কোনো অত্যাচারের ব্যাপার নেই। এতক্ষণ আমরা কথা বলছিলাম পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার যিনি রাজ্য সভাপতি আলী হোসেন সাহেবের সঙ্গে। তার সঙ্গে কথা বলে আমরা জিনিস একটা পরিষ্কার করে বুঝতে পারলাম যে তিনি কিন্তু মুসলিমদের সরাসরি খাদ্যাভ্যাস পরিবর্তনের দিকে একটা ইঙ্গিত দিচ্ছেন, সেটা স্পষ্ট করেই বলছেন। কারণ ভারতে কোনোদিনও কিন্তু এইভাবে মানে গরুকে খাদ্য হিসেবে ব্যবহার করার কোনো প্রচলন বা প্রথা ছিল না, এবং সেটা সমস্ত যারা ধর্মীয় ধর্মপ্রাণা মুসলিম বা যারা ভারতীয় সত্তা সংস্কৃতিকে মেনে চলেন, তারা বেশ কিছুজন সেটা মেনেও নিচ্ছেন মনে মনে, সেটা তিনি দাবি করছেন এবং সেই দিকটাতেই যাবেন। পাশাপাশি খারিজিয়া যে মাদ্রাসা, সেই খারিজিয়া মাদ্রাসা অর্থাৎ যেগুলো মানে অনুমোদন নেই এরকম যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে, প্রায় 7,000 আমাদের রাজ্যে রয়েছেন, তিনি আমাদেরকে তথ্য দিলেন। সেই মাদ্রাসাগুলোতে যেভাবে শুধুমাত্র ধর্মীয় বিষয় পড়ানো হয়, তার প্রয়োগ কিন্তু ব্যবহারিক জীবনে সেভাবে নেই। তাই জন্য তার কিন্তু একটা পরামর্শ যে এই ধরনের খারিজিয়া যে মাদ্রাসা, সেগুলোকে আস্তে আস্তে যাতে বলা যেতে পারে সরিয়ে দেওয়া হয়, বা সমাজে তাদের সেগুলো স্থান যাতে আস্তে আস্তে না থাকে। কারণ তার পরামর্শ, যে সমস্ত ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করছেন তারা তো শুধুমাত্র ধর্মীয় শিক্ষা পাচ্ছেন। শুধু ধর্মীয় শিক্ষা পেলে কি আগামী দিনে তারা করে খেতে পারবেন, নিজের ভাত নিজে জোগাড় করতে পারবেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি রেখেছেন। এইগুলো নিয়েই কিন্তু আজকে আমরা তার সঙ্গে কথা বললাম, এবং তিনি মুসলিমদের আগামী দিনে আমাদের রাজ্যে এগিয়ে যাওয়ার, প্রধানত মুসলিম মেয়েদের শিক্ষার ক্ষেত্রে আরো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভীষণভাবেই জোর দিলেন। নমস্কার।